হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 কন্টেম্পোরারি স্টাডিজ CC03 চ্যাপ্টার 1 ভারতের স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা এর আজকে আমরা 17 পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 17 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাদেশিক স্বায়ত্তশাসনের যুগের শিক্ষা বলতে কী বোঝো? 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের ফলে 1937 খ্রিস্টাব্দে ভারতে 11টি প্রদেশে স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু হয়। নতুন এই শাসন ব্যবস্থায় ভারতীয় মন্ত্রীরা অধিকতর ক্ষমতার অধিকারী হয়। ভারতের 7টি প্রদেশে কংগ্রেসীয় মন্ত্রিমণ্ডল গঠিত হওয়ার ফলে একটি জাতীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার পথ সুগম হয়। এর ফলে শিক্ষাসহ কয়েকটি বিষয় প্রাদেশিক মন্ত্রিসভার নিয়ন্ত্রণে আসে। প্রদেশগুলিতে নির্বাচিত মন্ত্রীরা শিক্ষানীতি ও বাজেট নির্ধারণ করতে পারতেন, তবে গভর্নরের বিশেষ ক্ষমতা এখানে বজায় ছিল। অর্থাৎ 1935-এ ভারত শাসন আইন অনুসারে 1937 খ্রিস্টাব্দে ভারতের বেশ কিছু প্রদেশ স্বায়ত্তশাসন ব্যবস্থা চালু করেছিল। তো এর ফলে ভারতের নিজস্ব একটি মন্ত্রিমণ্ডল তৈরি করেছিল। তারাই একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করে, শিক্ষানীতি গ্রহণ করে এবং সেটাই প্রাদেশিক স্বায়ত্তশাসন যুগের শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায়। এর পরের প্রশ্ন হচ্ছে, 1937 থেকে 1947 সময় শিক্ষার দায়িত্ব কার হাতে ছিল? এই সময় শিক্ষা ছিল প্রাদেশিক সরকারের বিষয়। নির্বাচিত প্রাদেশিক মন্ত্রিসভা শিক্ষানীতি, পাঠ্যক্রম, বিদ্যালয় স্থাপন ও শিক্ষক নিয়োগ বিষয়ে সিদ্ধান্ত নিত। কেন্দ্রীয় সরকার সরাসরি হস্তক্ষেপ কম ছিল, ফলে এই সময় শিক্ষার অগ্রগতির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, 1937 থেকে 1947 এই সময় পর্বে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ সরকারের ভূমিকা আলোচনা করো। এই সময় পর্বে ভারতের শিক্ষা সংক্রান্ত বিষয়ে ব্রিটিশ সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কেন্দ্রীয় উপদেষ্টা সমিতি CABE পুনর্গঠন, শিক্ষা সংক্রান্ত কেন্দ্রীয় সচিবালয় গঠন, সেন্ট্রাল ব্যুরো অফ এডুকেশন গঠন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC গঠন করা, অ্যাবট উড রিপোর্ট, ভারতে পেশা ও বৃত্তি শিক্ষার অগ্রগতির প্রসঙ্গ আলোচনা করা, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থাকে প্রাথমিক শিক্ষা হিসাবে গ্রহণ করে উন্নতি লক্ষ্য করা যায়। সর্বাধিক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে। 1937 থেকে 1947 সময় পর্বে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এই যুগের সবথেকে উল্লেখযোগ্য কীর্তি হল মহাত্মা গান্ধীর রচিত বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা। কংগ্রেসীয় মন্ত্রীদের উদ্যোগে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই সময় তারা প্রাথমিক শিক্ষার প্রসারের দিকে গুরুত্ব দিয়েছিলেন। তো এর বৈশিষ্ট্যগুলি ছিল যে বিদ্যালয়বিহীন গ্রামগুলিতে তারা স্কুল স্থাপন করে, স্থানীয় কর্তৃপক্ষকে শিক্ষার ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন দিয়েছিলেন, অতিরিক্ত বালিকা বিদ্যালয় খোলা হয়েছিল, অতিরিক্ত শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছিল। পরের প্রশ্ন হচ্ছে, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে এই সময় কী পরিবর্তন দেখা গিয়েছিল? মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষার বিষয়ে মাধ্যমিক শিক্ষায় মানবিক ও বিজ্ঞান শাখার প্রসার ঘটে। মাধ্যমিক শিক্ষায় মানবিক ও বিজ্ঞান শাখার প্রসার ঘটে। জাতীয় চেতনা, দেশপ্রেমমূলক বিষয় অন্তর্ভুক্ত প্রবণতা দেখা যায়। কিছু প্রাদেশিক ও বৃত্তিমূলক শিক্ষার উপর গুরুত্ব বাড়ে, তবে শিক্ষার মান ও কাঠামো সমান ছিল না সর্বত্র। পরের প্রশ্ন হচ্ছে, ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? 1937 সালে মহাত্মা গান্ধীর প্রস্তাবিত ওয়ার্ধা শিক্ষা পরিকল্পনা বা বেসিক এডুকেশন বা নই তালিম শিক্ষা ব্যবস্থা প্রবর্তিত হয়। এতে 7 বছরের সর্বজনীন অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার কথা আসে, যাতে মাতৃভাষা শিক্ষা ও উৎপাদনমূলক কাজের মাধ্যমে শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়। লক্ষ্য ছিল শিক্ষাকে জীবনমুখী ও স্বনির্ভর করে তোলা। পরের প্রশ্ন হচ্ছে, জাকির হোসেন কমিটির ভূমিকা কী ছিল? জাকির হোসেনের নেতৃত্বে গঠিত হয়েছিল ওয়ার্ধা পরিকল্পনার রূপরেখা প্রস্তুত করা। তারা পাঠ্যক্রম, শিক্ষা পদ্ধতি, কারিগরি শিক্ষার সমন্বয় সম্পর্কে সুপারিশ করে। এর ফলে শিক্ষার মৌলিক কাঠামো গড়ে ওঠে। জাকির হোসেনের রিপোর্ট বুনিয়াদী শিক্ষার একটি মৌলিক দলিল হিসেবে গৃহীত হয়। অর্থাৎ এই জাকির হোসেনের উপর দায়িত্ব ছিল বুনিয়াদী শিক্ষার পাঠ্যক্রম পরিকল্পনা করা, এবং এটাই পরবর্তীকালে গুরুত্ব পায়। পরের প্রশ্ন হচ্ছে, 1937 থেকে 1947 সময় পর্বে বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে কী কী প্রকারের পরিবর্তন লক্ষ্য করা যায়? এই সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত বা শিক্ষাগত বিষয়টি সংখ্যাগতভাবে সম্প্রসারিত হয়েছিল। ছাত্র সংখ্যা 10 বছরের মধ্যে খুব দ্রুত বৃদ্ধি ঘটেছিল। এর মূল কারণ ছিল মাধ্যমিক শিক্ষার সংখ্যাগত সম্প্রসারণ, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক বিদ্যালয় অনেক বেশি স্থাপন করা হয়েছিল, তাতে অধিক সংখ্যক শিক্ষার্থীকে নিয়োগ করা
শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছিল এবং তাদের পাশের হারও বেড়েছিল। মহিলা ও অনুন্নত সম্প্রদায়ের মধ্যে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি, তো অনেক বালিকা বিদ্যালয় স্থাপন করা হয়েছিল এবং অনুন্নত সম্প্রদায়েরও শিক্ষার কথা চিন্তা করা হয়েছিল, ফলে তাদেরও বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আগ্রহ বাড়ে। শহরকেন্দ্রিক সভ্যতার বিকাশ, শহরকেন্দ্রিক সভ্যতার বিকাশ ঘটতে শুরু করেছিল এবং সেখানে বিভিন্ন রকমের কাজের সুযোগ বৃদ্ধি হচ্ছিল। পরের প্রশ্ন হচ্ছে 1937 থেকে 1947 সময় পর্বে ভারতবর্ষের নিরক্ষরতা দূরীকরণের জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল? এই সময় পর্বে ভারতবর্ষের স্বায়ত্তশাসন ও কংগ্রেসীয় মন্ত্রিসভার অন্যতম প্রধান অবদান ছিল নিরক্ষরতা দূরীকরণের জন্য বিশেষ প্রচার চালানো। এজন্য তারা যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করে: 1. কন্টিনিউয়েশন ক্লাসের পরিকল্পনা তৈরি করে। প্রথম 4 মাসের ক্লাস, তারপরে 6 মাসের কন্টিনিউয়েশন ক্লাসের ব্যবস্থা করা হয়। গৃহশিক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়। 40 থেকে 50টি গ্রামে একসঙ্গে নিরক্ষরতা দূরীকরণের পরিকল্পনা বা প্রকল্প গ্রহণ করা হয়। সরকার নিরক্ষরতা দূরীকরণের জন্য অনেক লাইব্রেরি ও পাঠাগার অনুমোদন দেয়। বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশিত হতে থাকে। বয়স্ক শিক্ষার জন্য মহীশূর সরকারি বিদ্যাপীঠ স্থাপন করা হয়। আজকে আমাদের লাস্ট প্রশ্ন: এই সময় নারী শিক্ষার অগ্রগতি কেমন ছিল? নারী শিক্ষা প্রসারের সচেতনতা বৃদ্ধি পায় এবং মেয়েদের বিদ্যালয়ের সংখ্যা বাড়ে। সমাজ সংস্কার ও জাতীয় আন্দোলনের প্রভাবে নারী শিক্ষার গুরুত্ব স্বীকৃত হয়। তবুও গ্রামীণ এলাকায় কুসংস্কার ও অর্থনৈতিক সমস্যার কারণে অগ্রগতি সীমিত ছিল, তবে এখানে প্রসার ঘটছিল দ্রুত। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই আগের ক্লাসগুলি চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।